দর্শক, আপনাদের সকালের অনেকের প্রয়াস থাকে সংবাদপত্র পড়ার এবং গুরুত্বপূর্ণ সংবাদগুলো সম্পর্কে আপডেটেড থাকার। আজ গুড মর্নিং বাংলাদেশের মাধ্যমে আমরা কিছু কিছু শিরোনাম জানিয়ে দিচ্ছি, এবার একটু দেখতে চাই পত্রপত্রিকায় কোন কোন বিষয়গুলো শিরোনাম করা হয়েছে এবং কোন কোন বিষয়গুলো মোটা দাগে প্রাধান্য দেওয়া হয়েছে। সে খবরাখবরই জানার তার একটি স্টুডিওতে আছেন আমাদের সহকর্মী আমিরুল ইসলাম আলিফ। ইমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেমনটি আসলে বলছিলেন, দিনের শুরুটা অনেকেই করে থাকেন পত্রপত্রিকার পাতায় চোখ বুলাতে বুলাতে এবং দেশের শীর্ষস্থানীয় পত্রপত্রিকাগুলোর শিরোনামে কি কি বিষয় উঠে এসেছে সেগুলো নিয়েই আমাদের নিয়মিত আয়োজন গুড মর্নিং বাংলাদেশের আজকের আয়োজনে সঙ্গে আছি আমি, এবং আমি দেখাবো আজকে প্রধান পত্রিকাগুলোর প্রথম পাতায় আসলে কি কি শিরোনাম রয়েছে। প্রথমেই যেতে চাই আমরা প্রথম আলোতে। প্রথম আলোর প্রথম যে শিরোনামটি সেটি হলো কারখানা তৈরি, গ্যাস নেই, ঋণের সুদ ঠিকই দিতে হয়। অর্থাৎ গ্যাস সংকটের একটি বিষয় নিয়ে একটি শিরোনাম করে একটি প্রতিবেদন করা হয়েছে, যেখানে দেখানো হচ্ছে উদাহরণ হিসেবে দুটি গ্রুপ অফ কোম্পানিজ, অর্থাৎ মেঘনা গ্রুপ অফ কোম্পানিজ এবং সিটি গ্রুপ, এই দুটি বিষয় নিয়ে আসলে বলা হয়েছে যে কুমিল্লার যে অর্থনৈতিক অঞ্চল সেখানে তারা দুটি কারখানা স্থাপন করেছে এবং সেই কারখানাগুলো সহ আরও যে অন্যান্য কারখানা রয়েছে সবগুলো কারখানা মিলিয়ে দিনে গ্যাসের চাহিদা হলো 380 কোটি ঘনফুট, সেখানে সরবরাহ হচ্ছে মাত্র 270 কোটি ঘনফুট। অর্থাৎ গ্যাস সংকটের কারণে কারখানার যে উৎপাদন সেই উৎপাদন কিন্তু ব্যাহত হচ্ছে, এবং সেই উৎপাদন ব্যাহত হওয়া সত্ত্বেও তাদের যে কারখানা স্থাপন করা কিংবা সব কিছু মিলিয়ে তাদের যে ঋণ, সেই ঋণ কিন্তু ঠিকই শোধ করে যেতে হচ্ছে। এবং এই জায়গায় যে বিষয়টি আসলে আমলে নেওয়ার মতো সেটি হলো আওয়ামী লীগ সরকারের আমলে তারা কিন্তু আশ্বাস পেয়ে কারখানাটি করেছিলেন, কিন্তু পরবর্তীতে কিন্তু তারা আসলে সেই ব্যবসায়ীরা কিন্তু আসলে গ্যাস সরবরাহ সঠিকভাবে যেমনটি পাওয়ার কথা তাদের চাহিদা অনুযায়ী পাচ্ছে না। যেমনটি আসলে এখানে বলা হচ্ছে, প্রায় 550টির মতো প্রতিষ্ঠান রয়েছে যাদের সব প্রক্রিয়া শেষ করে তারা সংযোগের অপেক্ষায় রয়েছে, কিন্তু এখনও কিন্তু তারা কাঙ্ক্ষিত গ্যাস সংযোগটি পায়নি। এবং সেই সঙ্গে প্রতিশ্রুত সংযোগ যদি দেয়া হয় বা দিতে হয় তাহলে সেক্ষেত্রে 35 কোটি ঘনফুটের মতো গ্যাসের প্রয়োজন হবে, যেটি কিন্তু আসলে বিশাল একটি চাহিদা, এবং সেই চাহিদা পূরণের জন্য যথাযথ উদ্যোগ, সেই উদ্যোগও কিন্তু এখনও চোখে পড়ছে না। তো এই বিষয়টি নিয়ে আসলে এখানে একটি প্রতিবেদন করা হয়েছে। এছাড়া যেমনটি আসলে আমরা খবরেও বলছিলাম, প্রধানমন্ত্রী তারেক রহমান তার দালিয়ান সফর এবং চীন সফর, এবং সেই সঙ্গে চীন সফরে যে দালিয়ান প্রদেশে তিনি আসলে অর্থনৈতিক ফোরাম, যেটি সেই অর্থনৈতিক ফোরামে, বিশ্ব অর্থনৈতিক ফোরামে তিনি কথা বলেছেন, এবং কথা বলার যে বিষয়টি নিয়ে তিনি কথা বলেছেন বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছেন সেটি হচ্ছে জলবায়ু পরিবর্তনের বিষয়টিতে। এবং জলবায়ু পরিবর্তনের যে ব্যাপারটি সেটি আসলে এই যে জলবায়ু পরিবর্তনের যে ইতিবাচক পদক্ষেপগুলো, সেই ইতিবাচক পদক্ষেপগুলোকে তিনি ব্যয় হিসেবে না দেখিয়ে বরং এটিকে ভবিষ্যতের জন্য বিনিয়োগ হিসেবে দেখাতে বলেছেন, সেই বিষয়টি কিন্তু প্রতিবেদনের শিরোনাম করা হয়েছে। এবং সেই সঙ্গে জলবায়ু সংবেদনশীলতার পাশাপাশি চীনের সঙ্গে আরও অনেকগুলো বিষয় নিয়ে কথা হওয়ার বিষয় রয়েছে, এবং সেই সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং প্রধানমন্ত্রী কিং লিয়াংয়ের সঙ্গেও তার কথা হওয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এবং সেই জায়গায় কিন্তু কর্মসূচিতে তিস্তা প্রকল্পের কথা না থাকলেও তিস্তা প্রকল্প নিয়ে কথা হতে পারে বলে কূটনীতিকরা এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা কথা বলছেন। এবং সেই জায়গায় তিস্তা মহাপরিকল্পনা ইস্যুতে কিন্তু ভারতের সঙ্গে যে কথা রয়েছে এবং চীনের সঙ্গে, ভারত এবং চীনের যে পারস্পরিক সম্পর্ক, সেই সম্পর্কের কারণে বিভিন্ন রকম কথা গুঞ্জন কিন্তু চারপাশে ছড়িয়ে পড়ছে। এবং সেই জায়গায় কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে এক পর্যায়ে বলা হয়েছিল তিস্তা মহাপরিকল্পনা আসলে নিজস্ব অর্থায়নে করা হবে, কেননা এই জায়গাটিতে আসলে দুই দেশেরই, অর্থাৎ ভারত এবং চীন দুই দেশেরই কিন্তু বেশ আগ্রহের জায়গায় এই তিস্তা পরিকল্পনা। যেমনটি আসলে তিস্তার যে বিষয়টি, পানি বন্টন চুক্তি নিয়ে ভারতের সঙ্গে বেশ ভালো রকমের একটি দীর্ঘদিনের আলোচনা বাংলাদেশে চলছে, সেই জায়গায় ন্যায্য পানির হিস্সা নিয়ে একটি কথা রয়েছে। পাশাপাশি এই জায়গায় বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের কারণে চীনেরও কিন্তু আগ্রহের জায়গা এটি, এবং সেই আগ্রহের জায়গায় আসলে কোন দেশের কাছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে প্রস্তাব সেটি যাবে, সেই জায়গায় এই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের যে সরকার প্রধান রয়েছেন তাদের সঙ্গে যে কথাবার্তা কিংবা আলোচনা, সেই আলোচনার দিকে কিন্তু আসলে দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নির্ভর করছে আসলে বলা যায়। তো সেই বিষয়টি নিয়ে এখানে প্রতিবেদন করা হয়েছে। সেই সঙ্গে আরেকটি বিষয় নিয়ে যদি কথা বলা হয় সেটি হচ্ছে আন্তর্জাতিক প্রসঙ্গ। সেখানে বিদেশে জব্দ 1200 কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান, অর্থাৎ ওয়াশিংটন তেহরান যে সমঝোতা, সেই জায়গায় ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা সাময়িকভাবে তুলে নেওয়া হয়েছে, এবং সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর থেকে কিন্তু ইরানের তেল রফতানিতে যে নিষেধাজ্ঞা সেটি যেমন বন্ধ হয়েছে, সেই সঙ্গে এই দীর্ঘদিনের যে ক্ষয়ক্ষতি, সেই ক্ষয়ক্ষতি পূরণেরও কিন্তু একটি ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এবং সেই জায়গা থেকেই এই কথাটি বলা হচ্ছে যে বিদেশে জব্দ 1200 কোটি ডলার ফেরত পেতে যাচ্ছে ইরান। তো এ পর্যায়ে ফুটবল বিশ্বকাপের খবর এখানে রয়েছে, যেমনটি আসলে রোনালদোর যে জোড়া গোল করে পর্তুগালকে জয়ে ফিরিয়ে নিয়ে আসা, জয়ের ধারাতে ফিরিয়ে নিয়ে আসা, এবং সেই সঙ্গে আজ মেসির জন্মদিন, সেই জন্মদিনকে কেন্দ্র করে অনন্য মেসিতে মুগ্ধ সবাই, এবং কি একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন রয়েছে যেখানে মেসি
মেসি সর্বকালের সেরা ফুটবলার গোলাম সারোয়ার টিপু এমন মন্তব্য করে একটি প্রতিবেদন করেছেন। এই জায়গায় যদি আমরা দৈনিক সমকালে যেতে চাই, দৈনিক সমকালের প্রধান শিরোনামগুলো কি সেই জায়গায় যদি দেখি, প্রথমেই রয়েছে শিগগিরই খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার। অর্থাৎ মালয়েশিয়ার সঙ্গে যে বাংলাদেশের শ্রমবাজার নিয়ে একটি যে দীর্ঘদিনের একটি আলোচনা, সেই আলোচনায় যেমনটি হয়ে থাকে মালয়েশিয়ার সঙ্গে যে বাংলাদেশের শ্রমবাজার, সেটি কিন্তু বেশ কিছু সময় ধরে, অর্থাৎ সেই 90-এর দশক থেকে শুরু হলেও বেশ কিছু সময় পরপর এটি বন্ধ হয়ে যায় এবং আবার খুলে দেওয়া হয় বিভিন্ন রকমের সমঝোতা স্মারকের চুক্তির কারণে এই ব্যাপারটি হয়ে থাকে। এবং সেই সমঝোতা স্মারক বিষয়টিতে যেমনটি আসলে বলা হয়েছে যে বর্তমান যে সমঝোতা স্মারক রয়েছে তার মেয়াদ শেষ হবে চলতি বছরের ডিসেম্বরে, অর্থাৎ তার আগে কিন্তু শ্রমবাজার পুরোপুরি খুলে দেওয়ার যে বিষয়টি সেটি নিশ্চিত করতে গেলে নতুন করে সমঝোতা স্মারক সই করতে হবে, যেটি আসলে সময় সাপেক্ষ একটি ব্যাপার। তবে তার আগে বাংলাদেশের পক্ষ থেকে যে পদক্ষেপ নেওয়া হতে যাচ্ছে সেটি হলো এই শ্রমবাজার খুলে দেওয়ার আগ পর্যন্ত যে সিন্ডিকেটের সেই দৌরাত্ম্য বন্ধে এবং সিন্ডিকেট ভেঙে দেওয়ার প্রসঙ্গে বেশ কিছু আশার বাণী কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শোনানো হয়েছে। অর্থাৎ সেই জায়গায় শ্রমবাজার পুরোপুরি খুলে দিতে যে সময় সাপেক্ষ বিষয়টি বলা হচ্ছে, তার আগেই যেন বাংলাদেশি কর্মীদের জীবনযাত্রাকে অনেকাংশে সহজ করে দেওয়া যায়, সেই ব্যাপারে যে পদক্ষেপ নেওয়া যেতে পারে সেটি বলা হয়েছে। এর সঙ্গে চীনের দালিয়ানে যে জলবায়ু ঝুঁকি নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান যে কথা বলেছেন এবং বিশ্ববাসীর প্রতি তিনি যে আহ্বান জানিয়েছেন সেটির বিষয়ে আরেকটি প্রতিবেদন করা হয়েছে। এ পর্যায়ে আরেকটি প্রতিবেদন যেটি রয়েছে, অন্য আরেকটি প্রতিবেদন বা শিরোনাম যেটি রয়েছে সেটা হচ্ছে আবার নীতি শিথিলতা, ব্যাংক খাতে অপব্যবহারের শঙ্কা। তো এই যে নীতি শিথিলতা নিয়ে কথা বলা হচ্ছে, এই নীতি শিথিলতার বিষয়ে কিন্তু যেমনটি আসলে ধারণা করা হচ্ছে যে আওয়ামী লীগের আমলে যে ব্যাপারটি চলতো সেটি হচ্ছে যে দেশের অর্থনীতিকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর একটি চেষ্টা কিন্তু ছিল। অর্থাৎ ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর যে চেষ্টা সেটি হচ্ছে এখানে যেমনটি করা হয় যে আওয়ামী লীগ সরকারের আমলে যেমনটি বলা হতো যে দেশের অর্থনীতি বেশ ভালো চলছে বা এরকম দেখানোর যে একটি প্রবণতা ছিল, সেই প্রবণতা থেকে কিন্তু বর্তমান সরকার সেটি থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছে এবং সেই বেরিয়ে আসার জায়গা থেকে কিন্তু যেমনটি ঘটেছে যে ঋণ খেলাপির পরিমাণ যে প্রকৃত সংখ্যাটি সেটি আসলে বের হয়ে এসেছে এবং সেই জায়গা থেকে ঋণ খেলাপির সংখ্যা নিয়ন্ত্রণ কিংবা ঋণ খেলাপি নিয়ন্ত্রণ করার জন্য যেমনটি বলা হচ্ছে সেই জায়গায় বেশ কিছু কঠোর নীতি আসলে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে নেওয়া হয়েছিল। তবে সেই জায়গায় বর্তমানে অর্থনীতিকে চাঙ্গা করে তোলার জন্য আসলে সেই অর্থনীতির যে কঠোরতা, সেই কঠোরতা থেকে কিছুটা শিথিলতার দিকে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। তবে এই জায়গায় শঙ্কার জায়গা রয়েছে এবং বিশ্লেষকদের পক্ষ থেকে যেমনটি বলা হচ্ছে যে নীতি শিথিলতার সুযোগ নিয়ে বা অপব্যবহার করে যেন ঋণ খেলাপি আরও বেড়ে না যায় সেই ব্যাপারে কিন্তু সজাগ দৃষ্টি রাখতে বলা হয়েছে। তো এই ছিল আসলে এই প্রতিবেদনটিতে। সেই সঙ্গে যেমনটি আসলে গতকাল আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যে প্রতিষ্ঠাবার্ষিকী, সেই প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে ধানমন্ডি 32-এ জামাতের একটি কর্মসূচি ছিল এবং সেই জামাতের কর্মসূচিতে কিন্তু সাংবাদিকদের ওপর যে হামলার ঘটনাটি ঘটেছে সেটি বিষয়ে একটি প্রতিবেদন করা হয়েছে। যদিও জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছে এটি আসলে বিচ্ছিন্ন ঘটনা কিংবা যারা আসলে করেছেন তারা বহিরাগত, যদিও তাদের পক্ষ থেকে এই দাবি করা হয়েছে, তবে সেই বিষয়ে একটি প্রতিবেদন এখানে করা হয়েছে। তো এ পর্যায়ে যদি আমরা আরেকটি দৈনিকে যেতে চাই, দৈনিক যুগান্তর আমাদের কাছে রয়েছে, সেখানে প্রধান শিরোনাম বা প্রথম পাতায় যে শিরোনামগুলো রয়েছে সেখানে আসলে যেমনটি আমরা বলছিলাম এর আগের পত্রিকাতেও ছিল যে চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আনুষ্ঠানিক কর্মসূচিতে যদিও তিস্তা প্রকল্পের কথা ছিল না, তবে এ পর্যায়ে ধারণা করা হচ্ছে কূটনৈতিকদের পক্ষ থেকে যে আসার কথা সেটি হচ্ছে যে হয়তো তিস্তা প্রকল্প নিয়ে কথা বলা হবে এবং সেই ক্ষেত্রে তিস্তা প্রকল্পের যে বিষয়টি এর আগেও আমি বলছিলাম প্রথম আলোর পত্রিকার যে শিরোনাম সেটি বিশ্লেষণের সময় যে এই তিস্তা প্রকল্প নিয়ে কিন্তু ভারত চীন দুই দেশেরই আসলে বেশ আগ্রহের জায়গা রয়েছে। সেই জায়গায় আসলে বাংলাদেশের সঙ্গে চীনের যে আলোচনা হবে সেই আলোচনা কিন্তু পুরো দক্ষিণ এশিয়ার ভাগ্য নির্ধারণ করতে পারে এমনটি ধারণা করা হচ্ছে। কেননা এই জায়গায় একদিকে ভারতের জন্য যেমন চিকেন নেকের কাছাকাছি তিস্তা প্রকল্পের অবস্থান এবং সেই জায়গায় কিন্তু তিস্তার উজানের নিয়ন্ত্রণ আবার চীনের কাছে, পাশাপাশি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের কারণে চীনের যে একটি পরিকল্পনা রয়েছে এশিয়া আফ্রিকা মহাদেশকে সংযুক্ত করা, সেই বিষয়টিও কিন্তু এই তিস্তা মহাপরিকল্পনার উপর নির্ভর করছে। তবে সেই জায়গায় আসলে বাংলাদেশের পদক্ষেপ কি হয় বা বাংলাদেশ পরবর্তী কার্যক্রম কি গ্রহণ করতে যাচ্ছে সে বিষয়ে কিন্তু পুরো দক্ষিণ এশিয়ার আসলে নজর থাকবে, তেমনটি আসলে বলা হয়েছে সবার নজর এখন তিস্তায়। এর পাশাপাশি যেমনটি আসলে চীনের দালিয়ানে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ঝুঁকিপূর্ণ দেশগুলোর সহযোগিতা সমন্বিত উদ্যোগ চেয়েছেন জলবায়ু ইস্যুতে, সেটিও আসলে এখানে রয়েছে। এবং আরেকটি শিরোনাম করা হয়েছে ভেস্তে গেছে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনা, যেমনটি আসলে অনলাইনে কিংবা সোশ্যাল মিডিয়াতে যেমন দাবি করা হচ্ছিল সেই জায়গা থেকে কিন্তু বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেই তৎপরতার কারণে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপতৎপরতাটি আসলে ভেস্তে গেছে এমনটি দাবি করা হচ্ছে এই প্রতিবেদনে। এ পর্যায়ে যদি আমরা দৈনিক আমার দেশ দেখতে চাই, দৈনিক আমার দেশে প্রথম শিরোনাম যেটি রয়েছে সেটি হচ্ছে বঙ্গভবনের সঙ্গে শীতল সম্পর্ক সরকারের,
অর্থাৎ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার যে দাবি ছিল, অর্থাৎ সরকারের সঙ্গে তার যে দূরত্ব, সেই দূরত্বের বিষয়টি নিয়ে এখানে একটি প্রতিবেদন করা হয়েছে। সেই সঙ্গে পররাষ্ট্র সচিব এবং গুরুত্বপূর্ণ মিশনের রাষ্ট্রদূত পদে পরিবর্তন আসছে, অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে কিন্তু একটি পরিবর্তন আসতে যাচ্ছে, যেমনটি আসলে দীর্ঘদিন ধরে আলোচনা করা হচ্ছিল যে পররাষ্ট্র নীতিতে একটি পরিবর্তন আসতে যাচ্ছে, তারই ফলশ্রুতিতে বা তারই প্রভাব হয়তো এটি, সে বিষয়ে একটি প্রতিবেদন করা হয়েছে। সেই সঙ্গে আরেকটি প্রতিবেদন যেখানে রয়েছে যে ভারতীয় আধিপত্যবাদী নীতি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধান বাধা, এমনটি আসলে একটি প্রতিবেদন করা হয়েছে। এ পর্যায়ে যদি আমরা দ্য নিউ এজ দেখতে চাই, খুব সংক্ষেপে দ্য নিউ এজের শিরোনামগুলো নিয়ে যদি কথা বলি, এখানে প্রথমে যেটি রয়েছে, ডেঙ্গু স্প্রেডস বিয়ন্ড ঢাকা টু রুরাল এরিয়াজ, অর্থাৎ যেমনটি আগে একটি প্রবণতা ছিল যে ডেঙ্গুর যে ঝুঁকি সেটি আসলে শহর এলাকায় বেশি থাকলেও বর্তমানে কিন্তু সেটি আসলে শহর এলাকা ছাড়িয়ে গ্রামাঞ্চলেও ডেঙ্গুর প্রভাব বেড়ে যাচ্ছে, সে বিষয়ে একটি প্রতিবেদন এখানে করা হয়েছে। ডাটা চার্টের মাধ্যমে দেখানো হয়েছে যে বছর বছর আসলে কিভাবে ঢাকা এবং ঢাকার বাইরে যে রেশিও, সেই রেশিওটা কিভাবে কমে আসছে, অর্থাৎ ঢাকার চাইতে ঢাকার বাইরেও যে আসলে ডেঙ্গুর প্রভাব বাড়তে শুরু করেছে এই 2026-এ এসে, সেটি এখানে দেখানো হয়েছে। সেই সঙ্গে প্রাইম মিনিস্টার আর্গস আপন অ্যাকশন অন ক্লাইমেট প্লেজ, অর্থাৎ এই জায়গায় যে জলবায়ু ইস্যুতে প্রধানমন্ত্রীর কথা সেটি রয়েছে। আওয়ামী লীগ হার্ডলি হোল্ডস গ্রাউন্ড অন ইটস ফাউন্ডিং অ্যানিভার্সারি, অর্থাৎ প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে আওয়ামী লীগের যে কর্মসূচি সেটি আসলে কিভাবে মুখ থুবড়ে পড়ে গেল, সে বিষয়ে একটি কথা রয়েছে। সেই সঙ্গে ইরান ইসরায়েল প্রসঙ্গ নিয়েও কিন্তু শিরোনাম করা হয়েছে। তবে এই ছিল আসলে দ্য নিউ এজে। এ পর্যায়ে আমরা যেমনটি আসলে দেখাচ্ছিলাম, বাংলাদেশের সর্বাধিক পঠিত যে পত্রপত্রিকাগুলো রয়েছে, সেই পত্রপত্রিকাগুলোর শিরোনামে ঘুরে ফিরে কিন্তু যে খবরগুলো এসেছে সেটি হচ্ছে মালয়েশিয়া সফর এবং সেই সঙ্গে চীন সফর প্রধানমন্ত্রীর, সেই সঙ্গে আসলে ফুটবল বিশ্বকাপের প্রসঙ্গ উঠে এসেছে এবং নানা ইস্যুতে কিন্তু বাংলাদেশের যে সর্বোপরি অবস্থান সেগুলো নিয়ে কথাবার্তা বলা হয়েছে। তো এই পর্যায়ে আমরা ফিরে যেতে চাই আমাদের মূল স্টুডিওতে, সেখানে আছেন আমাদের সহকর্মী সাদিক হাসান ইমন। আমিরুল ইসলাম আলিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ